আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ৩৯৮ যাত্রী নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছাড়ল প্রথম হজ ফ্লাইট। হজ যাত্রীদের বরণ করতে মক্কায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন সৌদি কর্তৃপক্ষের। রাজনৈতিক পট পরিবর্তনের পর ৮ মাস ধরে বন্ধ বেনাপোল পেট্রোপোল সীমান্তে দুই দেশের প্রতিনিধিদের বৈঠক। আমদানি রপ্তানিতে দেখা দিয়েছে জটিলতা। মিয়ানমারকে মানবিক করিডোর দেওয়ার আগে সরকারের রাজনৈতিক দলের মতামত নেওয়া উচিত ছিল মন্তব্য মির্জা ফখরুলের। দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি। ইসলামী শাসন প্রতিষ্ঠায় আগামী নির্বাচনে জামায়াতকে বেছে নেওয়ার আহ্বান দলটি সেক্রেটারি জেনারেলের। এবং যুদ্ধের ছক সাজাচ্ছে ভারত পাকিস্তান। সম্ভাব্য যুদ্ধকে কেন্দ্র করে দুই শিবিরে ভাগ হতে শুরু করেছে বিশ্ব। সীমান্তে বিমান নৌ ও সেনা মোতায়েন। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে চলতি বছরের হজ যাত্রা। রাত 2:15টার দিকে ৩৯৮ জন যাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায় সৌদি এয়ারলাইন্সের একটি বিমান। এবারে হজ যাত্রায় সার্বিক আয়োজনে খুশি হজ যাত্রীরা। সরকারের যথাযথ উদ্যোগের কারণে এবারে হজ যাত্রা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ হওয়ার আশা প্রকাশ করেন ধর্ম উপদেষ্টা তরিক ইসলামের রিপোর্ট। শুরু হয়েছে ধর্মপ্রাণ মুসল্লিদের অন্যতম ধর্মীয় জমায়েত হজ পালনের উদ্দেশ্যে হজ যাত্রার। সোমবার দিবাগত রাতে রাজধানীর আশকোনার হজ ক্যাম্পে ইমিগ্রেশন শেষে হজ যাত্রীরা আসেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। রাত 2:15টার দিকে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ৩৯৮ জন যাত্রী নিয়ে শুরু হয় হজ যাত্রার। এবারের হজ যাত্রার সার্বিক আয়োজনে খুশি যাত্রীরা। আমাদের এবারের আয়োজনটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এ পর্যন্ত আমি যে আসছি প্রত্যেকটা জায়গায় আমাদের গাইড রয়েছে। আমার দেশ এবং জাতির জন্য আমি মঙ্গল কামনা করি সবসময়। হ্যাঁ, তবে পথে একটু জাম বেশি, জামের কারণে হজযাত্রীদের খুব কষ্ট হয়। বিশেষ করে ফিলিস্তিনিদের মুসলমানদের জন্য বিশেষভাবে দোয়া করব। এর আগে আশকোনার হজ ক্যাম্পে হজ ফ্লাইটের উদ্বোধন করেন ধর্ম উপদেষ্টা। এই সময় সৌদি আরবের আইন মেনে চলতে যাত্রীদের প্রতি আহ্বান জানান তিনি। আপনারা যারা এই পবিত্র হজে যাওয়ার নিয়ত করেছেন বা আজকে রাতে আপনারা রওনা হয়ে যাবেন এবং 232টা ফ্লাইট, 3 এয়ারলাইন্স, বাংলাদেশ বিমান, সৌদি এয়ারলাইন্স, ফ্লাইনাস হাজিদেরকে ক্যারি করে সর্বোচ্চ পর্যায়ে আমরা যারা মনিটরিং টিমে আছি আমরা এগুলো দেখভাল করব। এবারের হজ অত্যন্ত নির্বিঘ্ন, সুন্দর, স্বচ্ছন্দ হবে। হজ ফ্লাইট শুরুর প্রথম 24 ঘন্টায় 10টি ফ্লাইটে 4180 জন হজ যাত্রীর সৌদি আরব যাবার কথা রয়েছে। হজ ফ্লাইট চলবে 31শে মে পর্যন্ত। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। সব ধরনের বিড়ম্বনা দূর করে অনেকটা আগে ভাগেই মক্কায় হজের প্রস্তুতি সম্পন্ন করেছে সৌদি কর্তৃপক্ষ। বাংলাদেশি হাজিদের জন্য সরকারি বেসরকারি বাড়ি ভাড়া সহ মিনা, মুজদালিফা ও আরাফার ময়দানের হজের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ হজ মিশন। সৌদি আরব থেকে সাজিদুল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন আশিকুর রহমান। পবিত্র হজ পালনে পুণ্যভূমি মক্কায় যাত্রা শুরু করেছেন বাংলাদেশিরা। বিভিন্ন দেশ থেকে হজ পালনে আসা মানুষদের সাদর অভ্যর্থনা জানাচ্ছে সৌদি সরকার। একই সাথে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে মক্কায় বাংলাদেশি হজ মিশন। বাড়ি ভাড়া থেকে শুরু করে হজ পূর্ব সব ব্যবস্থাপনা সম্পন্ন করতে নিয়োগ দেওয়া হয়েছে কয়েকশো কর্মী। সব এজেন্সি এবং মিশনগুলো বাস কোম্পানির সাথে কন্ট্যাক্ট করেছে যে কোন কোম্পানির বাসকে ব্যবহার করবে। এয়ারপোর্ট থেকে হোটেলে পর্যন্ত পৌঁছানোর যাত্রাটাও তাদের আরামদায়ক হবে। মিনা, মুজদালিফা, আরাফার ময়দানে হাজিদের জন্য থাকা, খাওয়া, ইবাদত, শীততাপ নিয়ন্ত্রিত তাঁবুসহ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে সৌদি কর্তৃপক্ষ। প্রথম ফ্লাইটে প্রথম বাংলাদেশি হিসাবে 237 নম্বর মক্তবের থেকে আমাদের 240 জনের মতো হাজি আসতেছে। আমরা সকলকে রিসিভ করার জন্য তৈরি আছি ইনশাআল্লাহ।
এদিকে হজের আনুষ্ঠানিকতায় নিরাপত্তা নিশ্চিতে 20,000 নিরাপত্তার কর্মী ও 10,000 স্বেচ্ছাসেবক নিয়োগ দিয়েছে দেশটি। سخر لخدمة هذه الفئة من الحجاج وعندنا إن شاء الله أول رحلة لقدوم الحجاج يوم 29 من هذا الشهر المبارك। পবিত্র হজ পালন শেষে হাজিরা নির্বিঘ্নে দেশে ফিরে আসবেন এমনটাই প্রত্যাশা সকলের। আশিকুর রহমান, এটিএন বাংলা। বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও অন্যায়ভাবে দেশে পাঠানো হয়েছে আরও 70 জন প্রবাসীকে। সোমবার দিবাগত রাতে সৌদি আরবের জেদ্দা থেকে ঢাকাগামী একটি ফ্লাইটে তারা পৌঁছান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এ সময় দীর্ঘদিন কাজ করে বেতন না পাওয়া ও সৌদি সরকারের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিনা অপরাধে জোরপূর্বক সৌদি ফেরত রেমিটেন্স যোদ্ধারা। অভিযোগ তোলেন দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের অসহযোগিতার বিষয়ে। আমরা বৈধভাবে যাওয়ার পরে দেখা গেছে ওইখানে অনেক প্রবাসী আছে যারা এখনো জেলে 3 মাস 6 মাস থাকার পরে তাদের অটো হুরুপ লেগে যায়। আমারও মারছিল ব্ল্যাক হুরুপ, তার জন্য আমি লাগাইতে পারি না, আমি চলে আসছি। আমি 12 দিন আসছিলাম। 7 মাস কাজ করছি, 7 মাসের বেতন পাইছি না ভাই, 7 মাস বয়েছিলাম ভাই, এমনি জীবনটা গেছে ভাই। সৌদি আরবের ভিতরে যাদের আকামা এক্সপায়ার হয়েছে, কোনো হুরুপ নাই, কিন্তু গভর্নমেন্ট অটোমেটিক হুরুপ দিয়েই পাঠাইয়া দিতেছে। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বেনাপোল পেট্রাপোল সীমান্তে 0 পয়েন্টে 2 দেশের বাণিজ্যিক প্রতিনিধিদের মধ্যে প্রয়োজনীয় বৈঠক 8 মাস ধরে বন্ধ রয়েছে। এই বৈঠকে আমদানি রপ্তানি বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যা সহজেই সমাধান হতো। দীর্ঘদিন বৈঠক বন্ধ থাকায় আমদানি রপ্তানি বাণিজ্যে দেখা দিয়েছে নানা জটিলতা। বেনাপোল প্রতিনিধি আহমদ আলী শাহিনের রিপোর্ট জানাচ্ছেন তরিক ইসলাম। জুলাই আন্দোলনের পর দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে 2 দেশের মধ্যে সৃষ্টি হয়েছে রাজনৈতিক টানাপোড়েন। আগে আমদানি রপ্তানি সংক্রান্ত সমস্যার সমাধানে বেনাপোল পেট্রাপোল স্থল বন্দরের 0 পয়েন্টে ব্যবসায়ী প্রতিনিধি দলের মধ্যে বৈঠক হতো। 5 আগস্টের পর থেকে সেই আলোচনা বন্ধ। ট্রান্সশিপমেন্ট প্রথা বাতিল ও বেনাপোল বন্দরের কার্গো শাখার কার্যক্রমে জটিলতা দেখা দিয়েছে। এগুলো নিয়ে 2 দেশের বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠন ও কাস্টমস ও বন্দরের সমন্বয়ে বৈঠক অতি জরুরি। এতে বন্দরের বাণিজ্য পরিস্থিতি দিন দিন জটিল হয়ে পড়েছে। সেখানে বেশ কয়েকটি সমস্যা তো আগেও ছিল, এখনো আছে। নিয়মিত যোগাযোগ, 2 দেশে 5 সালে একটা এগ্রিমেন্ট হয়েছিল 2006 সালে, যে প্রতি মাসে একবার করে 2 দেশের কাস্টম কর্মকর্তা পোর্ট এরা আলোচনা করবে বিভিন্ন সমস্যা নিয়ে। এটা অবিলম্বে করা উচিত। ভারত এবং বাংলাদেশের সাথে এই স্টেক হোল্ডারদের নিয়ে যদি একটা বৈঠক করা যায়, তাহলে আমার মনে হয় এটা ব্যবসার ক্ষেত্রে 2 দেশের ভিতরে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হবে। সমস্যা সমাধানে স্থানীয় প্রশাসনকে উদ্যোগ নেওয়ার আহ্বান ব্যবসায়ীদের। ব্যবসা বাণিজ্য সহজীকরণ এবং যে কোনো জটিলতা নিরসনের ক্ষেত্রে 2 দেশের প্রতিনিধি দলের বৈঠক করার একটি রেওয়াজ আছে। 2 বন্দরের মধ্যে আমাদের পরিচালক পর্যায়ে যোগাযোগ আছে। যে কোনো পরিস্থিতি, যে কোনো সমস্যা এবং যে কোনো বিষয়ে আমরা কথা বলি। এই পরিস্থিতি উত্তরণে ভারতীয় বন্দর কর্তৃপক্ষকে এগিয়ে আসার আহ্বান বাংলাদেশি ব্যবসায়ীদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। মিয়ানমারের বেসামরিক লোকজনের কাছে মানবিক করিডোর হিউম্যানিটেরিয়ান প্যাসেজ দেওয়ার সিদ্ধান্ত সরকারের একক। তবে এই ব্যাপারে সব রাজনৈতিক দলের মতামত নেওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। বিকালে ঠাকুরগাঁয়ে জনসংযোগের সময় এ মন্তব্য করেন তিনি। অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব দেশে সুষ্ঠু নির্বাচন আয়োজন উল্লেখ করে বিএনপি মহাসচিব দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানান। বাংলাদেশের যে উপদেষ্টা, আপনার বৈদেশিক উপদেষ্টা তৈরি সাহেব, তিনি বলছেন যে আরাকানদের সঙ্গে যোগাযোগের জন্য আমরা একটা হিউম্যানিটেরিয়ান প্যাসেজ, মানবিক একটা প্যাসেজ আমরা আরাকানে দিতে চাই। অনেক বড় সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের সঙ্গে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভবিষ্যতে এই অঞ্চলের শান্তি স্থিতিশীলতা জড়িত আছে। সরকারের উচিত ছিল, দায়িত্ব ছিল এই বিষয়টা নিয়ে সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলা।
আল্লাহকে ভয় করে আল্লাহর বিধান মেনে দেশ পরিচালনা করলে সমাজে শৃঙ্খলা বজায় থাকবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। দেশের শাসন ক্ষমতা ধার্মিক নিঃস্বার্থ ব্যক্তিদের থাকা প্রয়োজন জানিয়ে আগামীতে জামায়াতে ইসলামকে বেছে নেওয়ার আহ্বান জানান। সোমবার রাতে খুলনা শিরোমণি শহীদ মিনার চত্বরে জামায়াতের দেশব্যাপী গণসংযোগ পক্ষ উপলক্ষে সদস্য সংগ্রহ অভিযান উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। দেশের শান্তি শৃঙ্খলা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে শাসন ক্ষমতা ধার্মিক চরিত্রবান এবং নিঃস্বার্থ লোকদের হাতে থাকা প্রয়োজন। বাংলাদেশ জামাত ইসলামী সমাজ ও রাষ্ট্রের সকল স্তরে এই ধরনের সৎ ও যোগ্য লোকের শাসন প্রতিষ্ঠার চেষ্টা করিতেছে। উপমহাদেশের আকাশে যুদ্ধের দামামা আরও জোরদার হচ্ছে। ভারত পাকিস্তান সম্ভাব্য যুদ্ধকে কেন্দ্র করে পক্ষ নিতে শুরু করেছে বিশ্বের বিভিন্ন রাষ্ট্র। চীন ও তুরস্ক এরই মধ্যে পাকিস্তানের পক্ষ নিয়েছে। ভারত ও মিত্র দেশগুলো সমর্থন পেতে জোর প্রচেষ্টা চালাচ্ছে। ভারতীয় সামরিক বাহিনী যাতে দুই সীমান্ত ফ্রন্টে ভাগ হয়ে নাস্তানাবুদ হয় সেই প্ল্যানই সাজাচ্ছে পাকিস্তান ও চীন। ভারত ও কাশ্মীর সীমান্তের পাশাপাশি লাদাখ, অরুণাচল ও সিকিমে হামলার সম্ভাব্যতাকে মাথায় রেখে প্রস্তুতি নিচ্ছে যুদ্ধের। বিস্তারিত আসিফুর রহমান সাগরের রিপোর্টে। ভারত শুধুই পশ্চিম সীমান্ত নয়, লাদাখ, অরুণাচল ও সিকিমে হামলার সম্ভাব্যতাকে মাথায় রেখে সাজাচ্ছে যুদ্ধ প্রস্তুতি। কারণ যদি যুদ্ধ বেঁধেই যায় তাহলে পাকিস্তান পাশে পাচ্ছে পরীক্ষিত বন্ধু চীন ও তুরস্ককে। চীনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, বেইজিং পাশেই আছে পাকিস্তানে। দেখা যাচ্ছে পেহেলগামে সন্ত্রাসী হামলার ইস্যুতে পাকিস্তান ও চীন একই সুরে কথা বলছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আগেই জানিয়েছেন, কাশ্মীর হামলার আন্তর্জাতিক তদন্তে তারা রাজি। এর একদিন পরেই চীনও ঠিক সেই কথাই বলেছে। সুতরাং পাকিস্তানের সঙ্গে সংঘাতের সুযোগে চীন যে লাদাখ, অরুণাচল, সিকিমে আবার হানা দিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়বে না সেই নিশ্চয়তা নেই। বরং ভারতীয় সামরিক বাহিনী যাতে দুই ফ্রন্টে ভাগ হয়ে নাস্তানাবুদ হয় সেই প্ল্যানই সাজাচ্ছে পাকিস্তান ও চীন। করাচি বন্দরে চীনের দুটি সাবমেরিন আগে থেকেই মোতায়েন রয়েছে। শনিবার থেকে তুরস্ক এবং চীন নিজেদের সমরশক্তি জড়ো করতে শুরু করেছে পাকিস্তানের বন্দর এবং এয়ারফোর্স বেজে। গত 48 ঘন্টায় তুরস্কের 6টি C-30 এয়ারক্রাফট এসেছে পাকিস্তানে। তাই ভারতও দুই সীমান্তে যুদ্ধ মোকাবেলার পুরোদস্তুর প্রস্তুতি নিচ্ছে। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক করেন। পাশাপাশি 3 সামরিক প্রধানের সঙ্গে বৈঠক করেন প্রতিরক্ষামন্ত্রী। এদিকে বন্ধু রাষ্ট্রের সমর্থনে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ চালাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আর সমরসজ্জা তৈরি হচ্ছে পাকিস্তান ও চীন দুই সীমান্তেই। এদিকে ভারতের সম্ভাব্য আক্রমণ প্রতিহত করতে পাকিস্তান করাচিকে মুড়ে দিয়েছে কঠোর নিরাপত্তার বলয়। সর্বাধিক F-16, J-10 এবং JF-17 মোতায়েন করা হয়েছে করাচিতে। ভারতও বসে নেই। রয়টার্স বলছে, ভারত নৌবাহিনীর জন্য $741 কোটি ফ্রান্সের কাছ থেকে পঞ্চম প্রজন্মের আরও 26টি রাফায়েল যুদ্ধবিমান কিনছে। এরই মধ্যে সংক্রান্ত চুক্তিও স্বাক্ষর হয়েছে। সমর বিশেষজ্ঞদের অনুমান, ভারত যদি সত্যিই যুদ্ধ শুরু করে তাহলে রণকৌশল নিছক বিমান, নৌ এবং সেনাবাহিনীর সরাসরি আক্রমণের উপরে সীমাবদ্ধ থাকবে না। যুদ্ধে জিততে চালাবে সাইবার এবং স্পেস অ্যাটাক। পাকিস্তানের মিলিটারি কমান্ড নেটওয়ার্ক ও সিগন্যালিং সিস্টেমে আঘাত এনে কমিউনিকেশন বিপর্যস্ত করে দিতে পারে। ঠিক একইভাবে ডিফেন্স স্পেস এজেন্সির টার্গেট হতে পারে পাকিস্তানের মিলিটারি স্যাটেলাইট নেটওয়ার্ক। এর পাশাপাশি ভারত জানার চেষ্টা করছে কোথায় কোথায় আছে জঙ্গিদের হাইড আউট। এই নিশানায় বিমান বাহিনীর লক্ষ্যভেদের জন্য প্রস্তুতি নিচ্ছে ড্রোন অ্যাটাকের। আসিফুর রহমান সাগর, ATN বাংলা। এবার আন্তর্জাতিক সংবাদ। কানাডার জাতীয় নির্বাচনে জয় পেয়েছে দেশটির ক্ষমতাসীন লিবারেল পার্টি। স্থানীয় সময় সোমবার এই ভোট অনুষ্ঠিত হয়। দেশটির জাতীয় সম্প্রচার সংস্থা CBC এবং CTV নিউজ জানিয়েছে, সোমবার রাতে প্রকাশিত প্রাথমিক ফলাফল অনুযায়ী লিবারেল পার্টি পার্লামেন্টের 343 আসনের মধ্যে সবচেয়ে বেশি আসন পেতে যাচ্ছে। এর ফলে প্রধানমন্ত্রী মার্ক কার্নি ক্ষমতায় থাকছেন। অর্থনীতিবিদ, পেশাজীবী হিসেবে দীর্ঘদিন কাজ করা কার্নি নির্বাচনে নিজেকে ট্রাম্পের চাপের মুখে কানাডার স্বার্থ রক্ষাকারী নেতা হিসেবে উপস্থাপন করেছিলেন। তবে এই ফলাফলের ভিত্তিতে তিনি একক সংখ্যাগরিষ্ঠতা পাবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। যদি না পান তাহলে তাকে হয়তো ছোট কোনো দলের সহায়তা নিয়ে জোট সরকার গঠন করতে হবে।
আজ ভয়াল 29শে এপ্রিল 1991 সালের এই দিনে ঘূর্ণিঝড় ম্যারিয়ন এর আঘাতে লণ্ডভণ্ড হয় কক্সবাজার চট্টগ্রাম উপকূল। এতে প্রাণ হারান প্রায় 1,38,000 মানুষ। সর্বস্ব হারিয়ে নিঃস্ব হন হাজারো মানুষ। সেই ভয়ঙ্কর স্মৃতি আজও বয়ে বেড়াচ্ছেন উপকূলের মানুষ। এদিকে এত প্রাণহানির পরেও গত 34 বছরে মানুষের জীবন রক্ষায় গড়ে ওঠেনি টেকসই বাঁধ। কক্সবাজার প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন শাকিলের প্রতিবেদন, জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। কক্সবাজারের কুতুবদিয়ার উত্তর ধরুং ইউনিয়নের পিল্লারপাড়ার বাসিন্দা মোহাম্মদ ইউনুস 1991 সালের ঘূর্ণিঝড়ে বংশের 73 জন স্বজনকে হারিয়েছেন তিনি। স্বজনেরা কেউ পানির তোড়ে ভেসে গেছে, কেউ বা মারা যান গাছ কিংবা দেয়াল চাপায়। জেলে মোহাম্মদ ইউনুস এখনও 34 বছর আগের ভয়াল সেই স্মৃতি বয়ে বেড়াচ্ছেন। আর বাড়ির ভাত দিয়ে এই শুরুতে যে দূর আছে তার জায়গা দূরত্ব আরো টুটুক জায়গা বাইরে বেরিয়ে ছিল। মোহাম্মদ ইউনুসের মতো কুতুবদিয়ার আলী আকবর ডেইলের তাবালের চর গ্রামের বয়োবৃদ্ধা পুতিলা বেগম, আয়েশা বেগমও হারিয়েছেন সন্তান স্বজনদের। তো পানি মাঝে বাজি বাকি যে তো একটু মানে ঘুমাইছে তুলে আরে আর সার গো আগে বাজি দুয়া মরত 2000 মা বাবা মারা গিয়ে আতুন পঞ্চানে দুয়া গিয়ে উগা তান গিয়ে না আর গো 7 বছর জায়গায়। এদিকে স্বজন হারানো মানুষগুলো 34 বছর ধরে ক্ষত বয়ে বেড়ালো টেকসই বাঁধ না থাকায় প্রতি বর্ষা মৌসুমে তলিয়ে যায় তাদের ফসল, গ্রাম। এ নিয়ে রয়েছে ক্ষোভ, দুশ্চিন্তা। কুতুবদিয়ার মানুষের অধিকার বেড়িবাঁধ আর কোনো কথা নাই। আমাদের বেড়িবাঁধ ছাড়া আমরা সবকিছু আমাদের অর্থহীন। এক সময় ছিল 54 বর্গ কিলোমিটার, এখন এই দ্বীপটা বাংতে এখন আসছে 17 কিলোমিটার। আমরা স্থায়ীভাবে বেড়িবাঁধ চাই। আমাদের কিছু কিছু নেতাদের আশ্বাস আর বরাদ্দের মধ্যে সীমাবদ্ধ রয়ে গেছে। এদিকে কুতুবদিয়ার ভাঙা বাঁধের বিভিন্ন পয়েন্ট দিয়ে জোয়ারের পানি প্রবেশ করলেও সরকারের কোনো উদ্যোগ চোখে পড়েনি। অপরদিকে স্থানীয় জনপ্রতিনিধিদের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ড সংস্কারের নামে প্রতি বছর অর্থ অপচয় করে। ভাঙার সাথে সাথে যদি ওনারা কাজ করে ফেলে তাহলে আমাদের ভাঙলো 1 কিলোমিটার, কাজ তো করতে হবে 5 কিলোমিটার ওনাদের। তবে প্রশাসনের কর্মকর্তারা বলছেন, মানুষের সুরক্ষায় দ্রুত বেড়িবাঁধ সংস্কার ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছে সরকার। কুতুবদিয়ার যে বেড়িবাঁধ সুপার ডেক নির্মাণ করার জন্য পরিকল্পনা মন্ত্রণালয় ডিপিপি প্রেরণ করা আছে, সেটা সরকারের উচ্চ পর্যায়ে পরবর্তীতে যদি কোনো ব্যবস্থা নেই সে প্রেক্ষিতে হয়তো কার্যক্রম গ্রহণ করা হবে। দ্বীপ রক্ষায় যুগোপযোগী উদ্যোগের দাবি জানিয়েছেন কুতুবদিয়াবাসী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে পার্টেক্স খেলার খবর। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। এর আগে 9 উইকেটে 227 রান নিয়ে খেলা শুরু করে সফরকারীরা, কিন্তু কোনো রান যোগ না করে অল আউট হয় জিম্বাবুয়ে। 6 উইকেট নেন তাইজুল ইসলাম, সর্বোচ্চ 67 রান করেন শেন উইলিয়ামস। এছাড়া 54 রানে আসে নিক উইলচের ব্যাটে। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে 8 রান। ফেডারেশন কাপের অসমাপ্ত ফাইনালে বাকি 15 মিনিটের খেলা হবে আজ। ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে বিকেল 3:30টায় শুরু হবে ম্যাচটি। গত মঙ্গলবার ফাইনাল ম্যাচে হুয়ান লেসকানোর গোলে প্রথম লিড নেয় বসুন্ধরা কিংস। এরপর মোহাম্মদ ইব্রাহিম সমতায় ফেরান আবাহনীকে। দ্বিতীয়ার্ধে খেলা শুরু 2 মিনিটের মধ্যে ম্যাচ বন্ধ হয়ে যায়। 1 ঘন্টা 10 মিনিট পর খেলা শুরু হলেও কোনো দলই নির্ধারিত সময় গোল করতে পারেনি। পরবর্তী সময় আলো স্বল্পতার কারণে ম্যাচ স্থগিত করা হয়। আজ বাকি 15 মিনিটের খেলায় 10 জনের কিংসের বিরুদ্ধে লড়বে 11 জনের আবাহনী। নির্ধারিত সময় ভাগ্য নির্ধারিত না হলে ম্যাচ গড়াবে টাই ব্রেকারে। শ্রীলঙ্কা অনূর্ধ্ব 19 ক্রিকেট দলকে দ্বিতীয় ওয়ানডেতে 9 উইকেটে হারিয়ে 6 ম্যাচ সিরিজে 1-1 সমতা এনেছে বাংলাদেশ। কলম্বো ক্রিকেট ক্লাব মাঠে আগে ব্যাট করে 48 ওভার 5 বলে 211 রানে গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস। 44 রানে 6 উইকেট নেন পেসার ফাহাদ। যুব ওয়ানডেতে এটাই তার ক্যারিয়ার সেরা বোলিং। জবাবে ওপেনার আবরারের সেঞ্চুরি ও অধিনায়ক আজিজুল হাকমের 50-তে 93 বল হাতে রেখে জয় নিশ্চিত করে টাইগার যুবারা। শেষ করা আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। 398 যাত্রী নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছাড়ল প্রথম হজ ফ্লাইট। হজযাত্রীদের বরণ করতে মক্কায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন সৌদি কর্তৃপক্ষের। রাজনৈতিক পট পরিবর্তনের পর 8 মাস ধরে বন্ধ বেনাপোল পেট্রাপোল সীমান্তে 2 দেশের প্রতিনিধিদের বৈঠক। আমদানি রপ্তানিতে দেখা দিয়েছে জটিলতা।
মিয়ানমারকে মানবিক করিডোর দেওয়ার আগে সরকারের রাজনৈতিক দলের মতামত নেওয়া উচিত ছিল মন্তব্য মির্জা ফখরুলের। দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি। ইসলামী শাসন প্রতিষ্ঠায় আগামী নির্বাচনে জামায়াতকে বেছে নেওয়ার আহ্বান দলটির সেক্রেটারি জেনারেলের। এবং যুদ্ধের ছক সাজাচ্ছে ভারত পাকিস্তান। সম্ভাব্য যুদ্ধকে কেন্দ্র করে দুই শিবিরে ভাগ হতে শুরু করেছে বিশ্ব। সীমান্তে বিমান, নৌ ও সেনা মোতায়েন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।